খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। ছোটবেলায় ঘুম পাড়ারই ছড়া হিসেবে আমরা সবাই এটা শুনেছি, কিন্তু আপনি কি জানেন এই ছড়ার লাইনে আটকে থাকা বর্গি কারা ছিলেন? কেন টানা 10 বছরে 5বার তারা বাংলার বুকে এমন এক রক্তক্ষয়ী তাণ্ডব চালিয়েছিল যার ক্ষত আজও আমাদের ইতিহাসের পাতায় দগদগে। সাধারণ মানুষের ধারণা বর্গিরা ছিল শুধুই কিছু যাযাবর লুটেরা, কিন্তু আসল ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি রাজনৈতিক। নমস্কার, আমাদের অনেক দর্শক বন্ধুদের অনুরোধে হিস্ট্রি এভিনিউ এর আজকের পর্বে আমি সায়ন আর পিনাকি আপনাদের জানাবো 1742 থেকে 1751 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা বাংলার ইতিহাসের সেই ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়ের কথা। 1751 খ্রিস্টাব্দে কবি গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ, 1788 খ্রিস্টাব্দে গোলাম হোসেন সলিমের রিয়াজ উস সালাতেন, 1877 খ্রিস্টাব্দে উইলিয়াম উইলসন হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল এবং 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত স্যার যদুনাথ সরকারের ফল অফ দ্য মুঘল এম্পায়ার লেখা থেকে বর্গী আক্রমণের ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ওনাদের লেখায় কি বলা হয়েছে সে বিষয়ে পরে আসছি। ইতিহাসকে নির্ভুলভাবে জানতে গেলে প্রথমে দুটো শব্দের অর্থ আমাদের বুঝতে হবে, বর্গী এবং চৌথ। বর্গী শব্দটি এসেছে মারাঠি শব্দ বার্গির থেকে। ছত্রপতি শিবাজির মারাঠা সেনাবাহিনীতে দু ধরনের অশ্বারোহী বা ঘোড়সওয়ার সেনা ছিল। প্রথম দলটিকে বলা হতো শিলহাদার, যারা নিজেদের খরচে ঘোড়া ও অস্ত্র কিনত এবং তারা ছিল নিয়মিত সেনা। আর দ্বিতীয় দলটিকে বলা হতো বার্গির, যা আমাদের ভাষায় বর্গী। এদের ঘোড়া এবং অস্ত্র সরবরাহ করত স্বয়ং মারাঠা রাষ্ট্র বা রাজা। রঘুজি ভোঁসলের এই অনিয়মিত অত্যন্ত দ্রুতগামী অশ্বারোহী বাহিনীকে বাংলায় সাধারণ মানুষ বর্গী নামে ডাকতে শুরু করে। এবার প্রশ্ন আসে, মারাঠারা অন্য রাজ্যে গিয়ে এই চৌথ আদায় কেন করত? আসলে মারাঠাদের যুদ্ধ অর্থনীতির মূল ভিত্তি ছিল এই কর ব্যবস্থা। চৌথ শব্দের অর্থ হল 1/4 বা 25%। মারাঠারা কোনো অঞ্চল সরাসরি শাসন না করে সেই অঞ্চলের মুঘল সুবেদার বা নবাবকে বাধ্য করত তাদের মোট বার্ষিক রাজস্বের 25% চৌথ এবং অতিরিক্ত 10% সরদেশমুখী কর হিসেবে মারাঠা সাম্রাজ্যকে দিতে। এর বিনিময়ে মারাঠারা গ্যারেন্টি দিত যে তারা সেই রাজ্য আক্রমণ করবে না এবং বহিরাগত শত্রুর হাত থেকে রক্ষা করবে। যদি কোনো রাজা এই কর দিতে অস্বীকার করতেন, তবে মারাঠারা তার রাজ্য আক্রমণ করে ছাড়খাড় করে দিত। 1740 খ্রিস্টাব্দের দিকে মারাঠা রাজকোষ ঋণে ডুবে যাওয়ায় নিজেদের বিশাল সেনাবাহিনী টিকিয়ে রাখতে ভারতের সবচেয়ে ধনী প্রদেশ বেঙ্গল সুবা বা বাংলার ওপর তাদের নজর পড়ে। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খান গিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজ খানকে পরাজিত এবং হত্যা করে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। কেন হয়েছিলেন সে বিষয়ে আমাদের ভিডিও 3 বেগমের রহস্যতে বলা আছে। কিন্তু আলীবর্দী খানকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি ওড়িশার তৎকালীন নায়েব নাজিম অর্থাৎ গভর্নর দ্বিতীয় মুর্শিদকুলি খান ওরফে রুস্তম জং, যিনি ছিলেন নিহত নবাব সরফরাজ খানের ভগ্নিপতি। আলীবর্দী ওড়িশা আক্রমণ করলে রুস্তম জং পরাজিত হয়ে পালিয়ে যান। রুস্তম জংয়ের দেওয়ান মীর হাবিব আলীবর্দীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোঁসলের দরবারে পৌঁছন। মারাঠাদের আভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে পুনের পেশোয়ার চেয়ে রঘুজি তখন পিছিয়ে পড়ছিলেন। নিজের ক্ষমতা এবং রাজকোষ বাড়াতে রঘুজি ব্যাকুল ছিলেন। মীর হাবিব তাকে বাংলার বিপুল ধনসম্পদের লোভ দেখিয়ে নিজে পথপ্রদর্শক হয়ে মারাঠা বাহিনীকে মেদিনীপুর এবং বর্ধমান হয়ে বাংলায় ঢুকিয়ে দেন। 1742 সালের এপ্রিল মাসে রঘুজি ভোঁসলের প্রধান সেনাপতি ভাস্কর পণ্ডিত প্রায় 30,000 বর্গী সেনা নিয়ে বাংলায় প্রবেশ করেন। মে মাসে তারা মুর্শিদাবাদে হানা দিয়ে বিখ্যাত ব্যাংকার জগৎ শেঠের গদি লুট করে 3 লক্ষ টাকা নিয়ে যায় এবং কাটোয়া শহরকে তাদের মূল সামরিক ঘাঁটি বানায়। কাটোয়া এবং তার সংলগ্ন অজয় এবং ভাগীরথী নদীর মিলনস্থলটি ছিল বর্গীদের প্রধান সদর দপ্তর।
1742 সালের সেপ্টেম্বর মাসে কাটোয়ার কাছে দাঁইহাটে ভাস্কর পণ্ডিত মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন করেন। ওদিকে নবাব আলীবর্দী খান চতুরতার সাথে মহাষ্টমীর গভীর রাতে অজয় নদীর ওপর নৌকার অস্থায়ী সেতু তৈরি করে আচমকা বর্গী ক্যাম্পে আক্রমণ করেন। ইতিহাসে এটি প্রথম কাটোয়ার যুদ্ধ নামে পরিচিত। ভাস্কর পণ্ডিত পূজা ফেলে ওড়িশার দিকে পালাতে বাধ্য হন। এখানে বলে রাখা ভালো, ইতিহাসবিদদের মতে এই 10 বছরে 5 বার আক্রমণের সময় বর্গী হামলায় প্রায় 4 লাখ মানুষ মারা যায়। মহিলাদের সম্ভ্রমহানি, শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পায়নি। কয়েকশো গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় বর্গী সেনারা। 10 বছরের এই হাঙ্গামায় বাংলার সমস্ত জেলা কিন্তু সমানভাবে আক্রান্ত হয়নি। বর্গীদের মূল তাণ্ডব চলেছিল ভাগীরথী নদীর পশ্চিম পারে, আজকের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া এবং নদিয়া ও মুর্শিদাবাদের একাংশে। কিন্তু 24 পরগনা জেলা বর্গীদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছিল। বর্গীরা ছিল মূলত অশ্বারোহী বাহিনী, যাদের প্রধান শক্তি ছিল সমতলে ঘোড়া ছোটানো। তৎকালীন 24 পরগনার জলাভূমি এবং সুন্দরবনের গভীর জঙ্গল বর্গীদের জন্য ছিল প্রতিকূল। সে কারণে ব্রিটিশরা মারাঠা ডিচ খনন করলেও কলকাতার দিকে তারা পা বাড়ায়নি। ঠিক একই কারণে তৎকালীন পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সম্পূর্ণ অক্ষত ছিল। পূর্ববঙ্গের পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদী এবং জলাভূমিতে নৌকো ছাড়া যুদ্ধ করা অসম্ভব ছিল, যা মারাঠাদের ছিল না। আর উত্তরবঙ্গের রাজমহল পাহাড়ের সংকীর্ণ গিরিপথ নবাবের সেনা কড়া পাহারা দিত। তাছাড়া ছিল উত্তরবঙ্গের গভীর তরাইয়ের জঙ্গল। সম্মুখ সমরে বর্গীদের হারানো অসম্ভব বুঝতে পেরে 1744 সালের 30শে মার্চ নবাব আলীবর্দী খান কূটনীতির আশ্রয় নেন। মুর্শিদাবাদ জেলার মানকারার কাছে একটি রাজকীয় তাঁবুতে শান্তি চুক্তির বাহানায় ভাস্কর পণ্ডিত এবং তার 21 জন প্রধান সেনাপতিকে আমন্ত্রণ জানানো হয়। তাঁবুর ভেতরে ঢোকামাত্র আলীবর্দীর গুপ্ত ঘাতকেরা ভাস্কর পণ্ডিতকে এবং 21 জনকে নির্মমভাবে হত্যা করে। 1745 থেকে 1746 খ্রিস্টাব্দ। ভাস্কর পণ্ডিতের হত্যার প্রতিশোধ নিতে রঘুজি ভোঁসলে নিজে আবার মেদিনীপুর এবং বর্ধমান আক্রমণ করেন। 1746 খ্রিস্টাব্দে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর মেদিনীপুরের কাছে মারাঠাদের ওপর এক তীব্র এবং সফল আক্রমণ চালান এবং বর্গী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন। মেদিনীপুর জেতার পর মীর জাফরের লোভ বেড়ে যায়। 1747 খ্রিস্টাব্দে বর্গীরা যখন আবার মেদিনীপুর আক্রমণ করে, মীর জাফর তখন অলসভাবে বসে থাকেন। পর্দার আড়ালে তিনি আলীবর্দী খানের ভাগ্নে আতাউল্লাহ খানের সাথে হাত মিলিয়ে নবাবকে সিংহাসনচ্যুত করার এক গোপন ষড়যন্ত্র করেন। আলীবর্দী খান এই চক্রান্ত টের পেয়ে মীর জাফরকে প্রধান সেনাপতি বা বখশি পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন, যদিও পরে আবার রাজসভায় ঠাঁই হয় তার। 1748 খ্রিস্টাব্দে বিহারের আফগান সৈন্যরা বিদ্রোহ করে মারাঠাদের সাথে হাত মেলায়। আলীবর্দী খান পাটনার যুদ্ধে তাদের দমন করেন। এই যুদ্ধে তরুণ সিরাজদৌল্লা সশরীরে দাদুর পাশে থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন। 1750 খ্রিস্টাব্দে সিরাজ কাটোয়া অভিযান করেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তরুণ সিরাজদৌল্লা তাঁর দাদুর ওপর অভিমান করে মেদিনীপুর ও কাটোয়া অঞ্চলে বর্গীদের বিরুদ্ধে লড়তে থাকা আলীবর্দী খানের মূল ক্যাম্প থেকে চুপচাপ পালিয়ে পাটনা গিয়ে সেখানকার শাসনভার নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন। আলীবর্দী খান তখন বর্গীদের তাড়া করা মাঝপথে থামিয়ে সশরীরে পাটনা ছুটে যান আদরের নাতিকে ফিরিয়ে আনতে। মে 1751। টানা 10 বছর যুদ্ধের পর দুই পক্ষই ক্লান্ত হয়ে পড়ে। অবশেষে নবাব আলীবর্দী খান এবং মারাঠাদের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রধান 3টে শর্ত কি ছিল? ওড়িশা প্রদেশটি বা সুবা ওড়িশা পুরোপুরি মারাঠাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়। ওড়িশার নায়েব নাজিম পদের দায়িত্ব পান মীর হাবিব, যিনি পরে আবার মারাঠাদের হাতেই নিহত হন। বাংলা আর বিহারে কোনো আক্রমণ না করার বিনিময়ে নবাব মারাঠাদের প্রতি বছর 12 লক্ষ টাকা চৌথ দিতে সম্মত হন। সুবর্ণরেখা নদীকে বাংলা এবং ওড়িশার স্থায়ী সীমানা হিসেবে নির্ধারণ করা হয়। ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ওনার ফল অফ দ্য মুঘল এম্পায়ার বইতে লিখেছেন যে বর্গী আক্রমণের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক শোষণ
এবং মারাঠা সাম্রাজ্যের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, পেশোয়া বনাম নাগপুরের ভোঁসলে। তিনি লিখেছেন এই 10 বছরে বাংলার অর্থনীতি, বিশেষ করে তাঁত শিল্প এবং কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে গোলাম হোসেন সালিম রচিত রিয়াজ উস সালাতিন ফার্সি ভাষায় লেখা বাংলার এই প্রথম পূর্ণাঙ্গ ইতিহাসে নবাব আলীবর্দী খানের যুদ্ধ কৌশল এবং মারাঠাদের নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। মানকারাতে ভাস্কর পণ্ডিতকে যেভাবে ফাঁদ পেতে হত্যা করা হয়েছিল তার নির্ভরযোগ্য ফার্সি দলিল এটি। 1877 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম উইলসন হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল বইয়ে বর্ধমান ও হুগলি জেলার খণ্ডে দেখিয়েছেন কিভাবে বর্গী হাঙ্গামার ভয়ে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত জেলা ছেড়ে তৎকালীন গোবিন্দপুর এবং সুতানুটির দিকে পালাতে শুরু করে। এর ফলেই কলকাতার জনসংখ্যা রাতারাতি বৃদ্ধি পায় এবং ব্রিটিশরা নিজেদের রক্ষার জন্য কলকাতার চারপাশে বিখ্যাত মারাঠা ডিচ বা খাল খনন করে। পরবর্তীতে যার ওপর তৈরি হয় আজকের এপিসি রোড এবং এজেসি বোস রোড। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ভ্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভ্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।